বাঙালি হওয়ার জন্য দুটি জিনিস আমরা জন্মগত পেয়ে থাকি, এক খাদ্যরসিক আর এক ভ্রমণ রসিক হয়ে যাই। সেই পথ অনুসরণ করে এবছর বেরিয়ে পড়েছিলাম মার্চ মাসে, 9 মার্চ। হিমগিরি এক্সপ্রেসে করে চড়ে উঠে চলে গেলাম দার্জিলিং। দার্জিলিং থেকে অবশ্য আর একটা জায়গায় গেছিলাম, সেটা পরে জানাচ্ছি। দার্জিলিং এনজেপি থেকে ঘন্টা 4 লাগলো আমাদের পৌঁছাতে। তাতে কিছু অসুবিধা নেই, রাস্তার দুধারে এত অপূর্ব দৃশ্য, মন যেন এমনিই ভালো লাগছিল। তবে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও খুবই এনজয় করছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই প্রকৃতি, ঝাউবন, কুয়াশা কুয়াশা, সব কিছু ভালো লাগছিল। কিছু দূর যাওয়ার পরে আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানকার আর কিছু নেওয়া হয়নি। রাস্তা পেরোতেই আবার এক নতুন বাঁক, সেটা হারিয়ে আবার নতুন। তাতে কি যায় আসে, যতই বাঁক আসুক। বাঁকের পেছন দিক থেকে যে আরও সুন্দর রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা ভাবলেই মনটা আরও বাঁকতে ইচ্ছা করছিল। খুব সুন্দর। কতবার যে দার্জিলিং গেছি ছোটোবেলা থেকে মনে পড়ে না, তাও 4-5 বার তো হবেই, বিয়ের পর আরও বেশি করে। তাতে একটুও পুরনো হয়নি, বরং যতবারই গেছি ততবারই পাহাড়ের রানীকে একদম নতুনভাবে পেয়েছি। কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছিল যেন কোথায় প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। কিছুক্ষণ সময়ের পরেই আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিং। একটু 2:30-3টে বেজে গেছিল। পৌঁছে গিয়ে হোটেলটার তখন আর ছবি তোলা হয়নি, তবে হোটেলটা একদমই ভালো ছিল না। লোক সবাই ভালো রিভিউ দিয়েছিল, সেই দেখেই ওটা বুক করেছিলাম। বেশি দিন নয়, 1 বছরের পুরনো হোটেল। তাতে কি, কিন্তু এত ড্যাম্প ছিল ঘরগুলো যে রিভিউ দেওয়ার মতন তাই আর দেখায়নি। তবে একটা জিনিস খুব ভালো ছিল জানেন, এই ঘরটার সামনে যে জানলাটা, সেই জানলা থেকে প্রচুর দূর দূর অবধি দেখা যায়। ওরা তো বলছিল যে যদি মেঘের ঢাকা না থাকে, রোদ ঝলমল দিনে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারে। জানি না বাবু, বিশ্বাস করলাম তাই, কিন্তু কপালে ছিল না, দেখা হয়নি। পরের দিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে এসে বাচ্চারা তো ঘোড়া দেখেই লাফালাফি। বড়জন ঘোড়া চড়ে নেওয়ার পরে ছোটজনকে তো আর আটকানোই যায় না, ও চলল। তবে ছোট ছোট ঘোড়া বলে খুব একটা ভয় লাগেনি। একটু ঘোরার পরে আমরা সবাই আবার হোটেলে ফিরে আসি, তবে বেশিক্ষণের জন্য না। ওরা আবার সবাই বেরোয় মার্কেটিং করতে। আমি আর মিঠি আর বেরোতে পারিনি। দুপুরে হোটেলেই লাঞ্চ করে নিয়েছি, নিয়ে দেখুন মজা হচ্ছে, গান চালিয়ে দিয়েছি, এবার মনে সুখে নাচছে। মোবাইলে দেখে দেখে যা শিখেছে সেই সবই করছে। অনেক কিছু বলছে আবার, এই দিকটা দেখো, ও দিকটা দেখো। আমি একবার করে বন্ধ করে দিলে নিজেই বলছে না না শ্যুট করে নাও, দেখো আমি কত কি শিখেছি। তবে কিছুক্ষণ পরে এইসব নাচ টাচ বন্ধ করে দুষ্টুমি স্টার্ট হয়েছিল। দুজনে মিলে অনেকক্ষণ ছুটি করেছি, কিন্তু সেই ভিডিও একদমই তোলা হয়নি। তখন ফোনটা বন্ধ করে পাশে রেখে মা বেটিতে চুটিয়ে মজা করেছি। অনেকক্ষণ পর খেলে দেলে ক্লান্ত হয়ে ব্যাস তারপরে ঘুমিয়ে পড়েছিল। সবটুকু তুলে রাখলে এখন মনে হচ্ছে বড্ড ভালো হতো জানেন, মিস করলাম। এর পরের বার যদি করে সেগুলো সব তুলব। বিকেলবেলা দেখুন কি অপূর্ব, মনেই হচ্ছে না যে এখন বিকেলবেলা। ঝলমল করছে রোদ্দুর, চারিদিক ঝলমল, কি সুন্দর। কালো এই দৃশ্যই দেখেছি, কিন্তু আজ যেন আবার নতুন করে লাগছে। বিকেলের পরন্ত রোদ্দুর, মিষ্টি মিষ্টি হাওয়া, ঠান্ডা অবশ্য, প্রচণ্ড জোর হাওয়া বইছিল। ভয়ে জানলাই খুলছিলাম না, কিন্তু তাতে কি, সাহস জুগিয়ে জানলা খুলতে মেঘ মহাশয় আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আবার আসবো ফিরে এই কথা দিয়ে কিছুক্ষণ পরে আবার চলেও গেল। আগের দিন রাত্রেই সবাই মিলে একমত হয়ে ঠিক করা হলো পরের দিন ক্যাভেন্টাসে ব্রেকফাস্ট করা হবে। যা বলা তাই কাজ। পরের দিন সকাল সকাল সবাই মিলে ক্যাভেন্টাসে চলে গেলাম। কি সুন্দর লাগে জানেন ওখান থেকে চারিদিকটা, আর ক্যাভেন্টাসটাও খুব সুন্দর করে সাজানো। কত রকম যে রং বেরঙের পাহাড়ি ফুলের সম্ভার, সে গুণে শেষ করা যাবে না। আর জায়গাটা তো অপূর্ব সুন্দর
করে সাজানো, পুরো ইংরেজ স্টাইলে। খাওয়ার দাওয়ারও সেরকম সুন্দর জানেন। এর পরের বারে গেলে আবার যাব ঠিক করেছি। কিছুক্ষণ অপেক্ষা করার সঙ্গে সঙ্গে খাবারও দিয়ে গেল। দেখুন, ইংরেজি ব্রেকফাস্ট, একদম সাহেবিয়ানা। খেতে তো প্রত্যেকটাই খুবই টেস্টি। এখন আমাদেরও এইসবই চলে, খুব ভালো লেগেছে। অনেক সবাই মিলে সবাই খুব আনন্দ করে খেয়েছি। আর খাবারগুলোতে তো একদমই ঝাল হয় না, সেই জন্য বাচ্চাদের তো খুব মজা লেগেছে। খাবারের মধ্যে প্লেন ব্রেড টোস্ট ছিল, এগ দিয়ে স্যান্ডউইচ ছিল, পোচ ছিল, সসেজ ছিল, আরও কত কী। লাস্টে অবশ্য কফিও নিয়েছিলাম। গরম গরম কফি ঠান্ডার সময় খাওয়ার আনন্দটাই আলাদা। তবে ঠান্ডার সময় আইসক্রিমটাও কিন্তু খুব ভালো লাগে জানেন। ক্যাভেন্টাসে সময়টা খুব ভালোভাবেই কেটেছে, খুব সুন্দর লেগেছে। ওই যে বললাম, তখনই সবাই মিলে ঠিক করেছি নেক্সট টাইম আসলে আবার যাব। তবে এবারে বেশি সময় নেই, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। দুপুরে টুকটাক মার্কেটিং শেষ করে আবার সবাই টায়ার্ড হয়েই ঢুকে পড়েছিলাম গ্লেনারিজে। ওখানে অবশ্য বেশিক্ষণ থাকা হয়নি। যা যা পছন্দ হয়েছে সব প্যাক করে নিয়ে সোজা চলে গেছিলাম হোটেলে গিয়ে খেয়েছিলাম। কারণ সবাই এতই টায়ার্ড যে কেউ আর বসে এখানে আর বললো বাড়ি গিয়ে রেস্ট করবে আর খাবে। এই যে ব্ল্যাক আর হোয়াইটের যে পান্ডাটা দেখলেন, এটা আজকে মিঠির পাওনা হয়েছে। প্রত্যেক দিন কিনেছে, এক দিন এক একটা করে। সবাই মিলে ভেতরে বসেছিল, খুব টায়ার্ড লাগছিল, তাও একবার করে রাউন্ড দিলাম। ঘুরে ব্লুবেরি চিজ কেক, চিজ পাই, মাফিন, এরকম কিছু অনেক রকম খাবার নেওয়া হয়েছে, প্রচুর আইটেম। আর প্রত্যেকটা কি সুন্দর দেখতে। আর ভেতরে ঢুকে সব থেকে যেটা আকর্ষণীয় কি বলুন তো, গন্ধ। কি দারুণ গন্ধ, মানে নাকে গেলেই মনে হচ্ছে যেন আমরা অন্য জায়গাতেই চলে এসেছি। দারুণ দারুণ, সেটা এখানে মানে বলে বোঝানো যাবে না। যতক্ষণ না ওটা আপনি নিজে পাচ্ছেন, তার গন্ধ মন মুগ্ধ হয়ে যাবে। মনে হবে যেন সবকটা একবার করে ট্রাই করে দেখি। এখানে আঙ্কেলটা কত বিক্রি হয়েছে না হয়েছে সেই সব দিক কালেক্ট করে লিখছিলেন, হিসেব রাখছিলেন। বেশিক্ষণ আর থাকা হয়নি জানেন, পরের দিন বেরোনো আছে তো, তাই তাড়াতাড়ি হোটেলে গিয়ে রেস্ট নেওয়া হলো। এই পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। একদম সোজা যাচ্ছিলাম কালিম্পংয়ের সুখিয়া পুকুরি, অফবিট এরিয়া, কিন্তু এত অপূর্ব কি বলবো। রাস্তায় যাওয়ার পথেই লেপচাট ঘাটে হয়েই যেতে হয়, সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে ওটাও উপভোগ করে নিলাম। মেঘের রাজ্য, অপূর্ব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছিল যেন হেঁটে যাই। আর কি ভালো লাগছিল হাঁটতে। অবশ্য ভয়ও পাচ্ছিল কেউ বললো, যাস না বাবা, ভেতরটা কি অন্ধকার অন্ধকার কুয়াশাপূর্ণ, ভয় লাগছে। আমার কিন্তু দারুণ লেগেছে। তখন আমি কিন্তু রোজার গানটা চালিয়ে দিয়েছিলাম জানেন, শুনতে একদম অন্য রকম লাগছিল। কানে রোজার গান, একলা হেঁটে ওপরে উঠে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আবার আমার কর্তামশাই ডেকে নিচে নামিয়ে নিলেন। নাবো গাড়ি ছাড়বে, চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, না হলে নাকি ওদিকে সুখিয়া পুকুরি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। কি করব বলুন, ছেড়ে যেতে ইচ্ছা করছিল না একদম, কিন্তু বাধ্য। ওই যে বলেছে দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, পাহাড়ি রাস্তা, বাচ্চারা সঙ্গে, বুঝেছেন। মনটা এমনিতেও ভয় আর কি না বলুন। তাই জন্য কথা মেনে বাধ্য মেয়ের মতন চুপচাপ নিচে নেমে এলাম। তার আগে অবশ্য সবাইকে দাঁড় করিয়েছিলাম, স্মৃতিটুকু নিয়ে যেতে হবে না বলুন। সবাই মিলে একটু করে ছবি তুলে নিয়েছিলাম, প্রচুর স্টিল ফটো তুলেছি জানেন। আর ভিডিওটা তো একটু করে করতেই হবে। এই যে আমার পাকুবুড়ির জন্য দেখুন, সোনামা পোজ দিয়ে রেডি, আগেই বলে দিয়েছে এইভাবে তুলতে হবে, ওইভাবে তুলতে হবে। ওর মতে আমাকে মানতেই হয়, কেন বলুন তো, মা না, কথা না শুনলে আবার রাগ হয় কাকুনি। দেখুন, কথা বলতে বলতে কত সুখিয়া পুকুরি পৌঁছে গেছি। এটা কি করে বোঝাই, শুধু দেখুন, যত দূর চোখ যায় ঝাউবন, মেঘ ভেসে আসছে, আর পাহাড়ি ফুলের সম্ভার তো অফুরন্ত। আমরা ছিলাম লিটল
ফরেস্ট হোমস্টেতে। যেমন রিভিউ, বিশ্বাস করুন 10-এ 10 দেওয়ার মতো। কি সুন্দর আতিথেয়তা, ঘরের ফার্নিচার, এক্সপিরিয়েন্স, ওদের খাওয়া দাওয়া, ওদের ব্যবহার, প্রয়োজনেই সঙ্গে সঙ্গে হাজির হওয়া। কি বলবো আর কি বলবো না, প্রত্যেকটা জিনিসের 10 আউট অফ 10। ওরা এমনই ব্যবহার করেছে, মনে হয় যেন নিজেদের লোক। যখন যেটুকু অসুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে হ্যাঁ ম্যাম এক্ষুনি দিচ্ছি, কখনো না বলেনি। আর এখানে আমার পাকুবুড়ি খুব টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ লং জার্নি করে এসে, বলছে যে এবারে বাড়ি নাকি ও রিক্সা করে যাবে, আর গাড়িতে উঠবে না, গাড়িতে নাকি খুব বাজে, ওর থেকে অটো আর টোটো অনেক বেটার, বড় হয়ে ওই একটা কিনবে বলেছে। আমি চলুন আপনাদের ফুলগুলো একটু কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি। এত দূর থেকে তো রং বুঝতে পারছেন, কিন্তু একটু কাছে গিয়ে দেখুন কি অপূর্ব। প্রত্যেকটা ফুল প্রত্যেকটার থেকে আলাদা, অথচ কি নিখুঁত দেখুন। সত্যি ভগবানের কি সৃষ্টি, কি অপূর্ব তার হাতের কাজ। একদম প্রত্যেকটা আলাদা দেখুন। যেই কালারগুলো একরকম সেগুলো একই রকম দেখতে, কিন্তু অন্য কালারগুলো যেগুলো প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কার মাঝখানে একটু সাদা ছিটছিট, কার চারিদিকে প্রজাপতির মতন রঙ, কে মধ্যিখানটা আলাদা, কেউ সাইডটা আলাদা। অথচ নাকি ওরা বললো সবই ফুল গাছ একই, মানে একই জাতের ফুল গাছগুলো, শুধু ফুলগুলো আলাদা আলাদা। কি দারুণ তাই না? আমরা এখানে এনে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচেনি জানেন। অত ঠান্ডাতেই বোধহয় বাঁচে, আমাদের এখানে এনে কিছুদিনের মধ্যেই মরে গেল। আর এই এত বড় সামনে খোলা জায়গাটা পেয়ে বাচ্চারা মনেই সুখে আনন্দে খেলা করেছে। ভালো জানেন, ঠান্ডা ঠান্ডা জায়গায় ওরা কি সুন্দর মজা করে খেলছে দেখুন, দেখেও ভালো লাগে। এখানে তো ওরকম জায়গাও নেই, আর থাকলেও আর কতক্ষণ বেরোয়, সারাক্ষণ শুধু স্কুল, পড়াশোনা আর বাড়ি, আর এক জুটেছে নতুন মোবাইল। কি বলবো, এই নিয়েই জীবন কেটে যাচ্ছে। সময় যেন 24 ঘন্টাতেও কুলোচ্ছে না, আরও বেশি হলেই বোধহয় ভালো হয়। প্রচুর খেলাধুলা করেছে জানেন, শুধু ধরাধরি খেলা। বলছিলাম অবশ্য আমি পড়ে যাস না, কিন্তু মনে আবার হচ্ছিল যাক বাবা, এমনিতেই তো কত সময় কতবার পড়ে যায়, একটু খেললেও তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখাই যায় না যেন এখানে এখন খেলাধুলা করতে, সারাক্ষণ নয় বই হাতে, না হলে মোবাইল হাতে, আর কিছু তো নেই জীবনে যেন। আমরা ছোটোবেলায় প্রচুর খেলেছি জানেন। চলুন আপনাদের আর একটা দিক দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাটাও খুব সুন্দর জানেন। আমি অবশ্য তখনই দেখেছিলাম যখন এই হোটেলটাকে বুক করার জন্য রিভিউ সার্চ করছিলাম। দারুণ দেখতে দেখুন লাগছে, এত হাওয়া চলছে না, আর কি শাঁ করে আওয়াজ হচ্ছিল, পুরো মনে হচ্ছিল যেন অন্য কিছু চালানো আছে। আওয়াজটা যে এত ভয়ঙ্কর লাগবে বুঝতেই পারিনি। এই যে জায়গাটা বললাম না, চলুন দেখিয়ে নিয়ে আসি। ওই জায়গাটা বাঁশ দিয়ে তৈরি করা একটা খুব সুন্দর বসার জায়গা, সবাই মিলে বসে চা কফি খাওয়ার মতন। মাঝখানে একটা ঝাউ গাছ আছে জানেন, তার আবার চারিপাশ দিয়ে কি সুন্দর টেবিলের মতন তৈরি করে দিয়েছিল। দাঁড়ান পরে দেখাচ্ছি। এখন তার হাত ধরে পুরো বসার জায়গাটা সে চটি পাক কাটছে, দিতেই হবে, না হলেই আর কে বোঝাবে তাকে। এই দেখুন, আমি একটু ওপর দিকে উঠে এসেছি। অনেক কটা গেস্ট হাউস আছে, ওই যে সামনে যে ওই বড় জানলাগুলো দেখছেন 4টে, ওই ওপরতলাটা দোতলাটাই আমরা ভাড়া নিয়েছিলাম। একটা বিশাল বড় রুম ছিল, আর এদিকে দেখুন এগুলো সিঙ্গেল কটেজের মধ্যে একটা করে রুম, বারান্দা, ওয়াশরুম, খুব সুন্দর সুন্দর। দেখুন এটাও কি সুন্দর না, প্রত্যেকটা বাঁশ দিয়ে কি সুন্দর সুন্দর করে কাঠ আর বাঁশের সাহায্যে ডিজাইন করেছে। এই দেখুন ভেতরটা দেখছেন কত বিশাল বড় ঘরটা, একই সঙ্গে 3টে খাট। এই যে সামনের খাটটাতে আমার শ্বশুর আর শাশুড়ি শুয়ে আছে, ওইদিকে আমার ননদরা, আর এদিকে আমরা বসে আছি একটা খাট, সেখান থেকেই তুলছি। আর এই ম্যাডামের শুরু হয়ে গেছে সন্ধেবেলা এক্সেস নাচ, দেখতেই হবে এবং সেটাকেও শ্যুট করতেই হবে, কম্পালসারি, বুঝলেন। ভালো হোক আর মন্দ হোক, আবার ভালোও বলতে হবে, না ভালো না এটা বলাই যাবে না। কিছুক্ষণ পরে
আমরা ডিনার করার জন্য ডাইনিং রুমে চলে গেছিলাম। ডাইনিং রুমটাও অপূর্বভাবে সাজানো, জানেন। এই যে ভেতরটা দেখছেন, ওইখানটা কিচেন, ওখানে রান্নাগুলো তৈরি হচ্ছে। আর এই যে সুন্দর জায়গাটা দেখছেন, টেবিল পাতা আর ওই বসার জায়গা, দেখুন কি সুন্দর করে সাজানো না, প্রত্যেকটা পরিপাটি করে যেন ডিজাইন করেছে, সব কিছু নিখুঁত। আর একটা কথা জানেন, এই লিটল ফরেস্ট হোমস্টেটায় সব কিছু ভীষণ পরিষ্কার। আর কি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন একটা নতুন জায়গা, এই একটা ছোট্ট নদী, তার উপর দিয়ে একটা সাঁকো, সেই সাঁকো পেরিয়ে ওপারে যেতে হবে। সাঁকোটা বড্ড দুর্বল, চারিদিকে কাঠ, গাছের গুঁড়ি আর কিছু দড়ি দিয়েই বাঁধা ছিল। যখনই উঠেছি সঙ্গে সঙ্গে যেন আওয়াজ করতে শুরু করেছে, মচর মচর, আর দুলছে সেরকম, খুব ভয় লাগছিল। তবে যে ড্রাইভার দাদা ছিলেন তিনি তো চটপট পেরিয়ে চলে গেলেন, সঙ্গে তার হাতে মিঠিও ছিল, কারণ আমরা খুব ভয় পাচ্ছিলাম। এপারে চলে এসেছি, দেখুন এই জায়গাটা, এখানটা খুব সুন্দর পরিবেশটা, চারিদিকটা পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এখন অবশ্য খুবই কম জল, আশা করি বর্ষাকালে অনেকটা জলও হয়। তবে এর পেছন দিকটা, এই যে ছোট্ট জায়গাটা পরিষ্কার করে ওরা অনেক কটা হোমস্টে তৈরি করছে। একটা কাজ কিছুটা শেষের দিকে হলো, বাকিগুলো একদম শুরুর পর্যায়ে। আর একটু হেঁটে গিয়ে ওই যে বড় পাথরটা, ওই বড় পাথরের উপর ড্রাইভার দাদা আর মিঠি চড়ে বসে আছে। প্রচণ্ড চড়াই রাস্তাটা, জানেন। গাড়িটা যেখানে থেমেছিল সেখান থেকে অন্তত 4 থেকে 5 পাক নিচু নেবে, তারপর সেই নদী। অনেকটা দেখতে মনে হচ্ছিলো একটুখানি, কিন্তু নাবার সময় একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তার থেকেও ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যখন আমরা ওপরে উঠছিলাম ফেরত যাওয়ার সময়। মনে হচ্ছিলো যেন পাঁচ বাঁকটা এখন বোধহয় 10 বাঁক হয়ে দাঁড়িয়েছে, 10টা রাউন্ড দেওয়ার মতন অবস্থা। সবাই হাঁপাচ্ছিল না শুধু মিঠি। তবে কিছু দূর যাওয়ার পরও একটা কথা বলেছিল, মা কোলে নাও, বড্ড পায়ে ব্যথা করছে। ছোট্ট বাচ্চা তো, দেখুন সবাই জলের এটা কম বলে ছোট্ট নদীর পাড়টা থেকে সব পাথর কুড়াচ্ছিল। প্রথমে সবাই বড় বড় পাথর তুলছিল আর বলছিল যে এটা নাকি প্রচণ্ড দাম, ভীষণ মিস্টেরিয়াস পাথর, প্রচুর প্রয়োজন এই পাথরটা। তারপর কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে গেল। সব রিসার্চের পর ছোট্ট ছোট্ট পাথর তুলে দূরে নদীতে ছুঁড়ে মারছিল। ওই ছোটোবেলায় আমরা একটা খেলা খেলতাম না, ছোট্ট পাথর ছুঁড়ে দিতাম পুকুরে, টপকে টপকে চলে যেত, ওইটাই করার চেষ্টা করছিল। আমি পারিনি। অনেকক্ষণ এখান ওখান ঘুরে কিছুক্ষণ দেখে মিঠিকে ছোট্ট ছোট্ট কটা পাথর কুড়িয়ে দিই, আর ও বড়দের দেখা দেখি ছুঁড়ে ছুঁড়ে নদীতে মারছে আর বলছে দেখো ওরটা কেমন সুন্দর ডিগবাজি খেলো। এর তলা থেকে জলটা হাত দেওয়ার পর দেখা গেল প্রচণ্ড ঠান্ডা, পুরো মনে হচ্ছিল যেন বরফ গলা জল, এত কনকন করছে। কিছুক্ষণ পরে তো মনে হলো হাত পাগুলো যেন ঠান্ডায় বরফ হয়ে জমেই যাবে। মিঠি একটুখানি খেলা করছিল, ছোট্ট ছোট্ট পাথরগুলো তুলছিল, বলছিল মাছ ধরবো। আবার কখনো বায়না করছিল যে না, আমি আজকে এই ছোট্ট নদীটাতে স্নান করে তবেই যাব বাড়িতে। এই সবার মজা হতে হতে কিছুক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে গিয়ে সব ছেড়ে দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে একটা জায়গায় একটু বসলাম। ওই যে আগে যে জায়গাটা দেখালাম, যেখানটা ঘুরে নামতে হয়েছিল এই ছোট্ট নদীটাতে, ওখানেই কাঠের কিছু গুঁড়ি দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সব কিছু খেলার পর ক্লান্ত শরীরে কিছুটা রেস্ট নেওয়ার জন্য আমরা কিছুটা সময় নিজেদের মতন করে কাটিয়েছিলাম। খেলা, এখানে বনফায়ারেরও একটা সুব্যবস্থা ছিল, তবে আমরা সেই দিকে যাইনি। নির্মল প্রকৃতির মাঝে সবাই মিলে একসঙ্গে কিছুটা ভালো সময় কাটালাম। অনেক স্মৃতির পাতায় অনেক কথা লিখে রাখলাম, আর কিছু ছবি তো ক্যামেরা বন্দিও করে রেখেছি, যাতে যখন এই স্মৃতি একটু আবছা হবে আবার দেখব, আবার সব কথা মনে পড়ে যাবে, আবার আসবো ফিরে। এই কথা দিয়ে এবারের মতন দার্জিলিং সফর থেকে এই জায়গায় ফিরে যাবার পালা। কিছুটা সময়
আর একটুক্ষণ থাকা যেত, কিন্তু নেক্সট গন্তব্য আছে। ফেরার পথে একটা চায়ের বাগানে নামবো। ছোট্ট করে না দেখে গেলে হয় বলুন? দার্জিলিং আসা হলো আর চায়ের বাগানে গেলাম না। খুবই কাছে ছিল টি স্টেটটা, খুব যে বড় বিশাল তা না, কিন্তু খুবই সুন্দর। পাহাড়ের ঢালুর গায়ে প্রচুর চায়ের বাগানে সারি সারি করে কাটা। এই টাইমটা অফ টাইম চলছিল, তাই ওদের চা কাটার প্রসেস সব শেষই হয়ে গেছে প্রায়, শুধু বাগানটাই পড়েছিল। সেই সব দেখে চললাম এবার বাড়ির পথে। ফেরার পালা। কোনো কিছু ভালো যে স্থায়ী কখনোই নয়, আর ভালো সময়টা দেখবেন খুব তাড়াতাড়ি কেটে যায়। আজকের রাত্রিটাই আমাদের এখানে শেষ রাত্রি। কাল সকাল সকাল আবার ফেরার পালা। রাত্রির বেলা ওরা আমাদের ডাক দিল, নিচে আসার আমন্ত্রণ জানিয়ে বলল নিচে বনফায়ার জ্বালিয়েছে। খুব মজা করলাম। বনফায়ার হচ্ছিল, সঙ্গে স্ন্যাক্স হিসেবে মোমো ছিল, আর তার সঙ্গে উপরি পাওনা ওখানকার দাদাদের মিষ্টি গান। সব কথা মনে রেখে এবার ফেরার পালা। আজ ট্রেন ধরার জন্য সকাল সকাল উঠে পড়েছি, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে যে। এই কথা জেনেও যেন শেষবারের মতন সব কিছু চোখের ফ্রেমে বন্ধ করার জন্য সকাল সকাল নিচে নেমে এলাম। সব কিছু আর একবার করে দেখে নে, চোখ ভরে দেখে নে। যতটা দূর যায় তত দূর অবধি যেন চোখের মাঝে আটকে রাখি সব স্মৃতি। আবার আসবো, কথা দিয়ে যাচ্ছি, তবে যতদিন না আসি ততদিন এই স্মৃতির সাহায্যেই চলতে হবে। চলুন আপনাদের আর একটা সুন্দর জায়গা লাস্টবারের মতন দেখিয়ে নিই। এবারের যাত্রায় আর একবার দেখুন ফুলগুলো ছেড়ে যেতে ইচ্ছা করে বলুন। কিছু গাছ অবশ্য সঙ্গেও নিয়েছিলাম, আগে জানিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি। এখানকার গরমের জন্য ওদের আর ভালো রাখতে পারলাম না। কী করি, কিছুই করার নেই। চলুন এই যে সেই আকর্ষণীয় জায়গাটা, যেখানে বসে আমরা কত গল্প করেছি, মজা করেছি, বাচ্চারা খেলেছে, কফিও খেয়েছি। এত অপূর্ব জায়গাটা না, কি বলবো, এটা যেন একটা আলাদা ভালো লাগার জায়গা হয়ে গেছে। যেই কোণাতেই তাকাই না কেন সেখানেই অনেক স্মৃতি ছড়িয়ে আছে। সব কটা স্মৃতিকে জড়ো করে নিয়ে যাওয়ার মতন জায়গা নেই, কিছু এখানেও রেখে গেলাম। আবার পরের বারে এসে সব স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলব। আর সময় নেই হাতে একটু। চলুন ফিরে যাই কলকাতার উদ্দেশ্যে। আজকেই বিকেলের ট্রেন আছে, বন্দে ভারত। বেরিয়ে পড়লাম আমরা অনেকক্ষণ আগেই, কারণ কিছুটা দূর গিয়েই আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব, তারপর আবার রওনা দেব। আর একটানা তো বাচ্চা নিয়ে সঙ্গে সঙ্গে চলা যায় না বলুন। সব বাচ্চা আছে, আমরা আছি, কিছুটাও যাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়েও গেছি অবশ্য। সেই জন্য হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। আর রাস্তার পাড়ে দেখুন কার সাথে দেখা, কতদিনের চেনা আলাপ যেন আমাদের সঙ্গে। কি খেলাতেই মজেছিল। ইচ্ছা তো করছিল ধরে বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু সে তো উপায় নেই বলুন। যত আদর ওখানে দিয়ে চলে এলাম। অবশ্য মনে হয় দুঃখ পেয়েছিল, দেখুন আমাদেরকে ছেড়ে চলে গেল কেমন করে। আর একবার কত করে ডাকলাম, কিন্তু এলোই না। মনে হয় অনেক অভিমান জমেছে। চলে এসেছি স্টেশনে। আজ এই ট্রেনেই বাড়ি ফেরার পালা। বন্দে ভারত সবাই জানেন, সবাই রিভিউ দিয়েছে, নতুন করে তো আর বলার কিছু নেই। তবে আমার পার্সোনালি এটা জায়গা বলার যে
আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। যতই ফেসিলিটি ভালো হোক, ঘোড়া চেয়ার হোক, রিভলভিং দিক, যাই দিক না কেন, কিন্তু ওই রাতের ট্রেনে শুয়ে শুয়ে আসার মজাটাই আলাদা। আর ওই সিটে একটানা বসে বসে কোমরের হাল তো একদমই খারাপ হয়ে গেছিলো। একদিকে আমরা 3 জনে বসেছিলাম, শুভ, আমি আর মোম, আর মিঠি আমাদের কাছেই বসেছিল। আর উল্টো দিকের সিটে, যেখানে 2টো সিট ছিল, সেখানে ছিল বুবু আর তিথি। কিছুক্ষণ যাওয়ার পরেই মিঠির দুষ্টুমি স্টার্ট হয়ে গেছিল। বাপি আর মা একটু দূরে সেট পেয়েছিল, তাই আমরা একটু দেখা করতে গেছিলাম। ফিরে এসে দেখি ওখানে আমাদের প্রথম চা জলখাবার দিয়ে গেছে। স্ন্যাক্সের মধ্যে অবশ্য ছিল একটা বাদাম পাটালি, জিরে শুকনো ডাইট ভাজা, একটা খাস্তা কচুরি সঙ্গে সস, আর একটা চা বানানোর সব সরঞ্জাম। খাওয়ারগুলো সব ঠিকই ছিল। কিছুক্ষণ তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ডেকে ডিনার দিয়ে গেল। সঙ্গে ছিল ভাত, ডাল, একটা সবজি তরকারি, 2 পিস চিকেন কষা, আর সঙ্গে দই। মোটামুটি লেগেছে। খাবারগুলো যে খুব আমার টেস্টি লেগেছে। ও হ্যাঁ, সঙ্গে 2টো রুটিও ছিল। তবে সব থেকে ভালো লেগেছে মিষ্টি দইটা। এত ভালো ছিল না টেস্টটা, খুব ভালোই লাগছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই নেমে যাওয়ার পালা। চলুন, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এবার নেমে যাব। আর কিছু ফটো তোলাও হয়নি, তাড়াহুড়ায় বাড়ি ফেরার তাড়ায়। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুত্বর হাত বাড়িয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন চলি, আবার খুব শীঘ্রই দেখা হবে। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, অপেক্ষায় রইলাম।